বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য মুরব্বিয়ান যারা আছেন, আমি সবার নাম জানি না। শ্রদ্ধেয় শামসুল ইসলাম সাহেব, ওনার সাথে পরিচয় হয়েছিল বিমানে। তো আরও যারা আছেন আমি সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছেন সামনে, রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার্স, সবার প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে যাদের জন্য আজকের অনুষ্ঠান, যাদের লক্ষ্য করে, সেই ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আপনারা সবাই আমার সালাম শুভেচ্ছা গ্রহণ করুন। তো আপনারা অনেক বক্তব্য শুনেছেন, সম্মানিত অতিথিরা, ফ্যাকাল্টি মেম্বাররা বক্তৃতা করেছেন। আমি বক্তৃতা করব না, কিছু গল্পগুজব করব। এলোমেলো হলে আপনারা ক্ষমা করবেন, কারণ আমাকে প্রধান অতিথির ভাষণ দিতে বলা হয়েছে। আমি আসলে এটা একটা আমার জন্যে সুবিধা এবং অসুবিধা যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো আমার ওখানে 54টা ডিপার্টমেন্ট, টাইট শিডিউল। আমি প্রফেসর বন্ধুবর, যে অনারেবল ভাইস চ্যান্সেলর আজাদি সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, কারণ আমি এখানে আজকে প্রথম আসলাম। তো আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের কাছে যে ক্যাম্পাসটা আমার ভালো লেগেছে। আমি এখনও ঘুরে দেখি নাই, তবে আমার খুবই ভালো লেগেছে এবং আরও ভালো লেগেছে, মনটা ভালো হয়ে গেছে আপনাদেরকে দেখে, এত ছাত্র এবং ছাত্রী দেখে। তো আমি অন্যরকমভাবে ভাবি, আমার ভাবনা চিন্তাগুলো একটু পৃথক। আমি অসুস্থ হলে আমার স্ত্রী এটা জানে, আমাকে ক্যাম্পাসে পাঠিয়ে দেয়, কারণ সে জানে যে ছাত্রছাত্রীদের মধ্যে গেলে আমি সুস্থ হয়ে যাই। তো আমি অনেকটা ওই গল্পের মতো যে একজন জেলে হঠাৎ সেন্সলেস হয়ে গেছে, তো ডাক্তার এসছে পাশে থেকে এবং তার বন্ধু আশেপাশের দোকানদাররা এসে তাকে শুশ্রূষা দিচ্ছে জ্ঞান যাতে ফিরে আসে, কিন্তু সে জ্ঞান ফেরাতে পারছে না। তখন তার সাথে মাছ বিক্রি করতো আর এক জেলে, সে বলছে কি হয়েছে, বলে যে ওর সেন্সলেস হয়েছে। দাঁড়াও, তারপরে একটা পচা মাছ এনে তার নাকের কাছে নিয়েছে, তখন সে সুস্থ হয়ে গেছে। ওরকম আমি এই কথাটা বললাম এই জন্যে যে এই ওরিয়েন্টেশন বলেন, লেখাপড়া বলেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন, যাই বলেন না কেন, সেগুলো চর্চার জন্যে সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটার, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। তো পরিবেশের ঘাটতি ছিল ফ্যাসিবাদী সরকারের সময়। আমাদের অকুতোভয়ে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নিজের প্রাণ দিয়ে সেই পরিবেশ তৈরি করে দিয়েছে। তাদেরকে আমরা সালাম জানাই, শ্রদ্ধা জানাই, যাদের প্রাণের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি। তো বৈষম্য বিরোধী আন্দোলনোত্তর পরিবেশ আমাদেরকে একটা অভূতপূর্ব রাষ্ট্র এবং সরকার মেরামতের সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ জাতির জীবনে কিন্তু বারবার আসে না। 1971 সালে একবার আমরা সুযোগ পেয়েছিলাম রক্ত দিয়ে। আমাদের অনৈক্য, আমাদের বিভক্তি, আমাদের লুটপাট, চুরি, ডাকাতি ইত্যাদির মাধ্যমে সেই সুযোগ আমরা হারিয়েছি। এখন আবার আমাদের সামনে একটা নতুন বাংলাদেশ এসছে, নতুন সুযোগ এসছে। সেই সুযোগ যদি আমরা অবহেলায় হারাই, তাহলে জাতিকে খেসারত দিতে হবে। কাজে আমি তো বক্তৃতা করতে পারবো না, আগেই বলেছি। তো আমার একটা সুবিধা হচ্ছে, আমি বড় একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর,
54টা ডিপার্টমেন্টে যে সময় অনুষ্ঠান হয় সব জায়গায় আমি প্রধান অতিথি প্রধান অতিথি প্রধান অতিথি। তো আমি তো জানি আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, তো আমাকে ওশনোগ্রাফিতে যে প্রধান অতিথির বক্তব্য দিতে হয়, সয়েল সায়েন্সে যে প্রধান অতিথির বক্তব্য দিতে হয়, এই যে জিওলজি ডিপার্টমেন্টে কয়েকদিন আগে আপনার ডিপার্টমেন্টে অলিম্পিয়াড হয়েছে, সেখানে যে প্রধান অতিথির বক্তব্য দিয়েছি, আপনারা হয়তো ভাবতে পারেন কি করে সম্ভব। এর একটা টেকনিক আছে। প্রধান অতিথিকে সাধারণত শেষের দিকে বক্তৃতা করতে হয়। তো আমি ভয় পাই না, আমি যে মনোযোগ দিয়ে তাদের কথা শুনি, আগে যে সমস্ত অধ্যাপকরা কথা বলেন তাদের কথা শুনি, তারপরে প্রধান অতিথির বক্তব্য দিতে গেলে ওখান থেকে কাটিং পেস্টিং করে আমি চমৎকার করে বলতে থাকি। তো এই টেকনিক আমি অবলম্বন করছি এবং এই টেকনিকে আমি প্রায় 80% সফল। তো দেখা যাচ্ছে আমার বক্তৃতার পরে আমার ফ্যাকাল্টি মেম্বার এসে বলেন, স্যার আপনি তো এই বিষয়ে ভালোই জানেন। তাই বললাম, না আপনাদের মতো ভালো জানি না, আসলে তো তাদের কাছ থেকে শুনেই বলি। যেমন ওশেনোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান, আমি কি জানি, অথচ আমি চায়নায় হ্যাংজু শহরে যে এক MOU করে এসেছি। আমরা চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে যাচ্ছি। এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দেবে, বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দেবে। কারণ আমাদের সি রিসোর্সেস এখনো আনএক্সপ্লোর্ড রয়ে গেছে। আমি যে তাদের সাথে, চাইনিজদের সাথে যে এই নিয়ে বার্গেনিং করেছি, কিভাবে করেছি, ওদের কাছ থেকে আগে শিখেছি। আমার যে ওশেনোগ্রাফার তাকে বলেছি আমাকে বোঝান আপনি কি করতে যাচ্ছেন, আমার কি করতে হবে। বলে স্যার আপনি এই ক্লজে আপনি বার্গেনিং করবেন তাদের সাথে, তারা ভাইস চ্যান্সেলরকে খুবই গুরুত্ব দেয়। তো সেটা আমরা সফল হয়েছি। তাদের ইঞ্জিনিয়াররা এখন এটা বসাবে। এটা বসালে আমরা ফিশিং জোন ডিটেক্ট করতে পারবো, ওয়েদার ফোরকাস্ট করতে পারবো এবং ওশেন রিসার্চে একটা নতুন দুয়ার খুলে যাবে। হ্যাঁ, তো এভাবে আমরা এগোচ্ছি। তো আমি এলোমেলো বক্তব্য হয়ে যাবে, আমি আগেই বলেছি, ক্ষমা করবেন। তা আমি অনারেবল যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা ক্ষমা করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার ধৃষ্টতা আমার নাই, কথা বলার। যারা আজকে এসছেন প্রধান আকর্ষণ, তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলি, যদি আপনারা অ্যালাউ করেন। আমি জানি না কয় মিনিট বলতে অ্যালাউ করবেন। তো এনিওয়ে, তো আপনারা যারা এসছেন তারা লেখাপড়া করার জন্যই এখানে এসছেন, ইউনিভার্সিটিতে এসছেন। এর আগে আপনারা স্কুলে ছিলেন, কলেজে ছিলেন, সেখানে আপনারা আপনাদের উপরে গার্জিয়ানদের যে কর্তৃত্ব ছিল, এখানে কিন্তু আপনারা অনেকটাই স্বাধীন। এখানে হয়তো মা বাবা পাশে থাকবে না, আপনি হোস্টেলে থাকবেন একাকী। আপনাকে স্মরণে রাখতে হবে যে আপনি কেন এখানে এসছেন, আপনি কি কারণে এখানে এসছেন। আমি আমাদের ইউনিভার্সিটির পার্সপেক্টিভে বলতে পারি, আমাদের অনেক ছাত্রছাত্রী এসে ক্যারিয়ার গড়তে পারে না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই যে ডিরেইলড হয়ে যায়, হতাশ হয়ে যায়। আমরা চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখন একটা আমাদের ছাত্রী আত্মহত্যা করেছিল, তারপরে আমরা কাউন্সিলিং সেন্টার করেছি। আমরা ক্যাম্পাসকে মাদকমুক্ত করার জন্যে আবাসিক হলের প্রতিটি ছাত্রকে ডোপ টেস্ট করিয়েছি, যেটা নজিরবিহীন, এটা অলিম্পিকে করানো হয়। তো আমেরিকান কিট দিয়ে প্রত্যেককে আমরা ডোপ টেস্টের আওতায় নিয়েছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মাদকমুক্ত ক্যাম্পাস গড়া। তো সেটা কেন করিয়েছি? কারণ মাদক খেলে আর সে লেখাপড়া করবে কি? তো তখন তো তার সমস্ত স্বপ্ন বৃথা হয়ে যাবে। তো আমরা আসলে, আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনাদের কয়জন পজিটিভ হয়েছে, তাদেরকে আপনারা কি শাস্তি দিয়েছেন? আমরা বলেছি আমাদের মেসেজটা ইম্পর্টেন্ট, শাস্তিটা ইম্পর্টেন্ট না। যদি কেউ পজিটিভ হয়, যদি কারো টেস্টে পজিটিভ আসে, সে কি ওষুধ খাচ্ছিল কোনো শারীরিক অসুস্থতার কারণে, সেটা আমাদের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবে যে তার ফলে তার পজিটিভ এসছে কিনা। সে কি তরকারি দিয়ে ভাত খেয়েছিল গত 2-3 দিন, তার ভেতরে কোনো অ্যালকোহলিক ছিল কিনা, সেটাও পরীক্ষা করা হবে। আমাদের উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া না, তারা তো আমাদেরই একাডেমিক চাইল্ড। আমরা চাই তাদের রেকটিফিকেশন। যদি নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে হ্যাঁ সে মাদক নিয়েছিল, তারপরেও তাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। শাস্তিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে সুস্থ করে তোলা।
সেই জন্যে আমরা নানানভাবে চিন্তা করছি, নানান ফন্দি ফিকির করছি। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশে এসেছেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর সেই পরিবেশ পেয়েছেন। তো বিশ্ববিদ্যালয়টা কি? বিশ্ববিদ্যালয়কে পৃথিবীতে বলা হয় একটা মিনি ওয়ার্ল্ড। এখানে আপনি লেখাপড়া, পুঁথিগত বিদ্যা না করেও অনেক কিছু শিখতে পারেন। একটা বড় বিশ্ববিদ্যালয়, মনে করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয়, বড় বিশ্ববিদ্যালয়, তাকে বলা হয় মিনি ওয়ার্ল্ড। সারা পৃথিবীর ছাত্রছাত্রীরা রয়েছে, কত কালচার, কত দেশ, কত ভাষা, কত মানুষ, কত সংস্কৃতি। পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। লেখাপড়া না করেও অনেক কিছু শেখা যায় যদি শেখার ইচ্ছা থাকে। তারপরে পুঁথিগত বিদ্যা তো আছেই, তা পুঁথিগত বিদ্যা শিখেই আপনি চলে যাবেন তা তো হতে পারে না। সেই জন্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে আমরা জোর দিয়ে থাকি, যে সে আরও কিছু শিখুক। হ্যাঁ, সে আরও কিছু শিখুক বন্ধুত্বের মাঝখান দিয়ে। আর আমাদের এখানে যে একটা সমস্যা আছে, কারণ আমাদের এডুকেশনের সমস্যা, সেই এডুকেশনের সমস্যাটা আপনারা সবাই বুঝবেন যে আমরা যে কোনো জাতি, যে কোনো দেশ, কলোনিয়াল রেজিম থেকে হোক বা যে কোনোভাবেই হোক, স্বাধীনতার পরে কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে যায়, কিভাবে তাকে উন্নত করে দেশকে, ঐক্যের মাধ্যমে, ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে, সেটা আমরা দেখেছি বিভিন্ন দেশে। আমাদের দেশে সেটা সম্ভব হয়নি আমাদের শিক্ষা সংস্কারের অভাবে। কিভাবে? মনে করেন আমি একটা উদাহরণ দিই, ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আসছে। ছাত্র মানে কি? ফার্স্ট ইয়ারে যারা আসছেন, ইনপুট আসছে আমাদের ভেতরে। কোথা থেকে আসছে আপনি দেখেন, আমি উদাহরণ দিই। ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, হাটাজারি মাদ্রাসা, মাদ্রাসা 4 রকম, আলিয়া, কওমি, দরসে নিজামি, ফুরকানিয়া, ক্যাডেট, বিভিন্নভাবে আসছে। তারপরে আসছে কোথায়? বাংলা মিডিয়াম স্কুল। তারপরে আসছে কোথায়? শুধু গার্লস স্কুলে পড়েছে এরকম ছাত্রী, শুধু বয়েজ স্কুলে পড়েছে এরকম ছাত্রী, কো এডুকেশনে পড়েছে এরকম ছাত্রী। তারপরে আসছে কি? এনজিও পরিচালিত, ব্র্যাক পরিচালিত স্কুল থেকে ছাত্রী। তারপরে আসতেছে কি? যে ইংলিশ মিডিয়াম ন্যাশনাল কারিকুলামের ছাত্রী, বাংলা মিডিয়ামের ছাত্রী। তারপরে আসতেছে কি? ও লেভেল, এ লেভেল ব্রিটিশ কারিকুলামের ছাত্রী, এডেক্সেল কারিকুলামের ছাত্রী, ক্যামব্রিজ কারিকুলামের ছাত্রী, মিশনারি পরিচালিত স্কুলের ছাত্রী। তারপরে আসতেছে এমবেসি পরিচালিত স্কুলের ছাত্রী। তাহলে আরো অনেক রকম আছে। এই 20 রকমের চানাচুর দিয়ে আপনি কিভাবে জাতীয় ঐক্য তৈরি করবেন, সেই ফিকির অনেক কঠিন। আমরা চিন্তা করি যে এই যে হাটাজারি মাদ্রাসা থেকে যে ছাত্রটা এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, আর ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে যে ছাত্রটা বা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে যে ছাত্রীটা এসে ভর্তি হলো, দুইজনের মধ্যে যে কালচারাল ডিস্টেন্স বা গ্যাপ, সেটা কিভাবে মিনিমাইজ করা যায়, তাই নিয়ে অনেক চিন্তা ভাবনা আমরা করছি। যারা শিক্ষা নিয়ে ভাবেন তাদের করা উচিত, তারা করছেন। তো এই গ্যাপ দূর না করতে পারলে পার্লামেন্টে যে আপনি তার ঐক্যতান কিভাবে সৃষ্টি করবেন দেশের ভেতরে, এক সুরে কিভাবে কথা বলবেন দেশের ভেতরে, সেই জন্যে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমি আমাদের ফ্রেশার যারা আসে তাদেরকে বলি যে ইউনিভার্সিটিতে আপনারা সারা পৃথিবীর যেভাবে চলছে ইউনিভার্সিটি আপনারা সেভাবে একটু তাল মিলিয়ে চলবেন। সারা পৃথিবীতে ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি আমাদের এখানে যে অর্থে ব্যবহৃত হয় সে অর্থে নেই। আইইউসিতে তো অনেক ভালো পরিবেশ। আমাদের পাবলিক 4টা ইউনিভার্সিটি 73 অ্যাক্ট অনুযায়ী চলে। 1973 সালের পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, আমি সবসময় এই অধ্যাদেশের সমালোচনা করি, কারণ এই অধ্যাদেশ শিক্ষকদেরকে যে ব্যাপক স্বাধীনতা দিয়েছে, কিন্তু তাদের দায়িত্বশীলতা এনশিওর করার মেকানিজম উপহার দিতে পারেনি। সেই জন্য আমি সরকারকে অনুরোধ করেছি আমার কয়েকটা অ্যাড্রেসে যে আইদার এই অর্ডিন্যান্স আপনি মডিফাই করুন, অথবা একে পুনর্লিখন করুন বা বাতিল করুন বা যাই করেন করুন। একজন শিক্ষক তার আইডেন্টিটি
তার মহান অহংকার নষ্ট হয়ে যায় রাজনীতির কারণে। কারণ আমি যদি একটা লাল নীল সবুজ দলের নেতা হই এবং আমার সমজাতীয় সংগঠনের নেতারা আমার রুমে বসে মিটিং করছে, তার প্রতি যদি আমার সরিষা পরিমাণ দুর্বলতা আসে, আমার শিক্ষকতার নিরপেক্ষতার মহান অহংকার অন দ্য স্পট মারা যাবে, নিহত হবে। কাজেই একজন ছাত্রী, আপনি একজন ছাত্রী, আপনি একজন ছাত্র, আপনার আইডেন্টিটি আপনি নষ্ট করবেন না। বলে স্যার আইডেন্টিটি নষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। কিভাবে হচ্ছে আমি দেখিয়ে দিই। যেমন একজন ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে আহত হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত, পত্রিকা সংবাদ লিখছে, হেডলাইন কি লিখছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুক ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আহত, পত্রিকার হেডলাইন। তা আমার প্রশ্ন, তার একাডেমিক আইডেন্টিটি কই? আপনার 1 নম্বর আইডেন্টিটি হচ্ছে আপনার একাডেমিক আইডেন্টিটি। এখানে পলিটিক্যাল আইডেন্টিটি তার একাডেমিক আইডেন্টিটিকে চাপা দিয়ে দিচ্ছে। যে জাতির কপালে এই দুঃখ থাকে সেই জাতিকে খেসারত দিতে হয়। যে শিক্ষার্থীর একাডেমিক আইডেন্টিটিকে পলিটিক্যাল আইডেন্টিটি চাপা দিয়ে দিচ্ছে, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। আপনার একাডেমিক আইডেন্টিটি কি? আপনি আইআইইউসির এই অমুক ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের একজন ছাত্রী, যেটা আপনার গলায় অনেক সময় ঝুলিয়েও দেওয়া হয়, এই যে আমাকেও ঝুলিয়ে দিয়েছে এরকম। তো সেটা আপনার একাডেমিক আইডেন্টিটি। এরপরে আপনার 40টা আইডেন্টিটি থাকতে পারে, কোনো বাধা নেই। আপনি সুইমিং ক্লাবের মেম্বার হতে পারেন, আপনি ক্রিকেট ক্লাবের সদস্য হতে পারেন, আপনি ফুটবল ক্লাবের টিম ম্যানেজার হতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেগুলো আপনার 1 নম্বর আইডেন্টিটি না। আপনি অমুক দলের সাধারণ সম্পাদক, সেটা একাডেমিক আইডেন্টিটি 1 নম্বর না। তো আমি বলবো আপনাদের একাডেমিক আইডেন্টিটিটা যেন 1 নম্বরে থাকে। প্লিজ আপনি ভুলে যাবেন না যে আপনি ছাত্রী, আপনাকে লেখাপড়া করতে হবে বা পড়ালেখা করতে হবে। দুইটা শব্দ বললাম কেন, এসে গেল। একবার আবদুল্লাহ আবু সাইদের সাথে এক অনুষ্ঠানে, সাহিত্যের অনুষ্ঠানে বক্তৃতা করেছিলাম। তখন আমি বলেছিলাম যে আমি করি লেখাপড়া, আপনারা করেন পড়ালেখা। তো আমি লেখি বেশি পড়ি কম, এটা একটা রোগ। কারণ কম পড়ে বেশি লিখলে লেখার ভেতরে গভীরতা আসে না, কিন্তু অরিজিনালিটি আসে। আবার বেশি পড়ে কম লিখলে ওই ইসের কবলে পড়ে যায়, প্রভাবের কবলে পড়ে যায়, যে ওই লেখককে নকল করা হয়েছে। আমি যদি একজন লেখকের লেখা 10-12টা বই পড়ি 2 মাস ধরে, তারপরে যদি আমি লিখি, দেখা যাবে তার প্রভাব অবচেতন মনে হয়তো চলে এসছে। তখন ওই যে প্লেজারিয়াজমের অভিযোগ আসবে। আবার কোন দিকে যাবেন? কাজে আপনি লেখাপড়া করবেন, লিখবেন। কেন লিখবেন? কারণ আপনি তো এখানে এই যে লেখাপড়া করতে এসছেন, আপনি হয়তো বলবেন আমি লিখব, আমি কি লেখক? অবশ্যই আপনি লেখক। আপনারা যে আজকে যে কয়েক হাজার এসছেন, আপনারা প্রত্যেকেই লেখক। আমি একটা বক্তৃতায় বলেছিলাম, আমার ইউনিভার্সিটিতে 30,000 লেখক, চিটাগাং ইউনিভার্সিটিতে, আসলে 30,000 ছাত্র। তো আমি বলেছিলাম আমার 30,000 লেখক, আমরা 2-3 হাজারকে উদ্বুদ্ধ করে তাদের লেখা প্রকাশিত করতে পেরেছি, বাকিদেরকে উদ্বুদ্ধ করছি। আপনি লেখক। আমি আরেকটা বক্তৃতায় প্রমাণ করেছিলাম যে পৃথিবীতে পাঠকের চাইতে লেখকের সংখ্যা বেশি। কিভাবে? পাঠক হতে হলে আপনাকে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হয়। পড়তে জানতে হলে আপনাকে অ আ ক খ জানতে হবে, ABCD অ্যালফাবেট জানতে হবে। কিন্তু লেখক হতে গেলে ABCD জানা লাগে না। লেখক হওয়ার যে যোগ্যতা, সেটা সকল মানুষের ভেতরে অন্তর্নিহিত আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সুপ্ত অবস্থায় আছে, আপনার মধ্যেও আছে। আপনি জানেন না যে আপনি কত বড় লেখক, সুপ্ত অবস্থায় আছে। সেটা কি? সেটা হচ্ছে ভাবার যোগ্যতা, সেটা হচ্ছে একটা চিন্তার শক্তি, সেটা হচ্ছে একটা অনুভূতির ব্যাপার। সেটা সব মানুষের মধ্যে আল্লাহ পাক সহজাতভাবে দিয়ে দিয়েছেন। এটা চর্চা করে বিকশিত করতে হবে আপনাকে। আপনি অবশ্যই লেখক, কত বড় লেখক আপনি জানেন না, চর্চা করলে আপনি বুঝতে পারবেন। কাজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আপনাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে করানো হবে, আমার অনুরোধ তার সাথে আপনারা লেখাটাকেও যোগ করে দিন। ফলে ইউনিভার্সিটি হচ্ছে একটা একাডেমিক জায়গা। আমার
আর সব বক্তব্যের সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারবেন, কিন্তু এই বক্তব্যটার সাথে আমার ধারণা কেউই দ্বিমত পোষণ করতে পারবেন না যে ইউনিভার্সিটি ইজ অ্যান একাডেমিক ইনস্টিটিউশন। এটা একাডেমিক ইনস্টিটিউশন। তো একাডেমিক ইনস্টিটিউশনে পাবলিক ইউনিভার্সিটিগুলোর দিকে তাকালে বাংলাদেশের পার্সপেক্টিভে পলিটিক্যাল ফ্লেভার একটু বেশি হয়ে যাচ্ছে, একাডেমিক ফ্লেভার কম হয়ে যাচ্ছে। এই জিনিসটাতে আমাদের মর্মপীড়াদায়ক। আমাদের একাডেমিক ইনস্টিটিউশনে একাডেমিক ফ্লেভার বেশি হওয়া দরকার। একাডেমিক ফ্লেভার কি? রিসার্চ হবে, নতুন জ্ঞান সৃষ্টি, নতুন জ্ঞান বিতরণ, নতুন জ্ঞান চিন্তাভাবনা, এগুলো ওয়ার্কশপ হবে, সেমিনার হবে, এগুলো মিছিল, মিটিং, ধাওয়া, পাল্টা ধাওয়া, টর্চার সেল, গণরুম কালচার, গেস্ট রুম কালচার, ধাওয়া, পাল্টা ধাওয়া, আবরারের হত্যা, এসব না, এসব না, এসব একাডেমিক ইনস্টিটিউশনের ক্যারেক্টারিস্টিক্সের ভেতরে পড়ে না। আমার বক্তব্য হচ্ছে সারা পৃথিবীতে ইউনিভার্সিটি আছে কি না? শুধু তো বাংলাদেশে ইউনিভার্সিটি নাই, শুধু আমেরিকাতেই 4000-এর উপরে ইউনিভার্সিটি। তো আমাকে একটা ইউনিভার্সিটি দেখান যেখানে শৃঙ্খলা নেই, যেখানে ক্যাম্পাসে লাশ পড়ে। আপনি দেখাতে পারবেন না। আপনি বাংলাদেশের বর্ডার শুধু ক্রস করবেন, যে দেশে যাবেন, দরিদ্র হোক, গরিব হোক, ডেভেলপিং হোক, ডেভেলপড হোক, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা আছে। অন্য অঙ্গনে না থাকতে পারে, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা আছে। সিকিমের মতো, ভুটানের মতো, নেপালের মতো, পাকিস্তানের মতো দেশে যাবেন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা আছে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা নেই। সেখানে শিক্ষাঙ্গনে মিছিল, মিটিং, লাশ পড়া, টর্চার সেল, এইসব সিট দখল, হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, 6%, এত %। তো বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নতুন পরিবেশে আমরা এই কালচার পরিবর্তন করতে চাই। তো আমি তো দায়িত্ব নিয়েছি 19 তারিখে সেপ্টেম্বরে। আমাকে ঘেরাও করে, আমি তো হাসি মনে মনে, কারণ আমি 40 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমাকে কেউ চেনে না। কারণ আমি তো কোনোদিন কোনো বর্ণ দলে সম্পৃক্ত ছিলাম না। আমার 40 বছরের অ্যাক্টিভিটিস ডিএনএ টেস্ট করলে আপনি পাবেন আমার যাবতীয় অ্যাক্টিভিটিস 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমি 40 বছর শুধু ছাত্রদেরকে পড়িয়েছি, ছাত্রীদেরকে পড়িয়েছি। ওই একটা কাজই আমি করেছি। আমি হাউস টিউটরও হইনি এবং ইউনিভার্সিটি অ্যাসাইন যত রকম দায়িত্ব আছে কোনো দায়িত্ব পালন করার সুযোগ পাইনি, চাইনি। ক্ষোভ নাই, লাভ আছে, লোকসান আছে। কেন? তার কারণ বর্ণদলের ভিত্তিতে এখানে সুযোগ সুবিধা বণ্টিত হয়। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যে দল ক্ষমতা আসে বলে যে অমুক পদে ওনাকে দেবেন কেন, আমাদের দলের লোক আছে তাকে দেন। আবার আর এক দল আসলে ওনাকে দেবেন কেন, আমাদের তাকে দেন। ফলে আমি উপেক্ষিত রয়েছি, থেকেছি। এর ফলে আমার লাভ এবং লোকসান হয়েছে। লাভ হয়েছে কি, সেই ফাঁকে আমি কিছু একাডেমিক চর্চা করতে পেরেছি, কিছু পাবলিশ করতে পেরেছি, বই পুস্তক ইত্যাদি। আর লোকসান হয়েছে কি, কোনো রকম অ্যাসাইনমেন্ট পেলে সেখানে কিছু অভিজ্ঞতা হয়, পকেটে কিছু দানা পানি আসে। অভিজ্ঞতা কি, মনে করেন আমাকে একটা হলের প্রপোস্ট করলো, তাহলে হল অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আমার অভিজ্ঞতায় হয় যে কিভাবে হল চলে ইত্যাদি ইত্যাদি। আর দানা পানি আসে মানে কিছু থাকে, রেমুনারেশন থাকে। এই তো এর জন্য আমার কোনো আক্ষেপ নেই, এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। তো বরং আল্লাহ পাকের ওই যে আয়াত একটা আছে, আমি তো কোরআন ভালো মুখস্থ নেই, আজাদি ভাইয়ের কাছ থেকে বলছিলাম, ওনার মুখস্থ, তু রিজুল্লাহ ফিন্নাহারে, ওই যে আল্লাহ পাক যাকে সম্মানিত করতে চান। তো আমাকে তো আমি তো নীরবে এই 40 বছর পড়িয়েছি সেটা আমি যত্নের সাথে করেছি। সেই জন্য আমার যারা ক্লাস করেছেন তারা আমাকে বলতে পারবেন না, কারণ আমি তাদেরকে যত্ন করে পড়িয়েছি। তারা আমাকে মনে রাখেন। আমার তো চোখে পানি এসে যায়। আমি অবসর গ্রহণ করেছি 22 সালের অক্টোবরে, এলপিআর শেষ হয়েছে 23 সালে। আমি তো চাষি থেকে ভিসি, আমি চাষবাস করছিলাম খুলনায় আমার নিজের জায়গায়, টমেটো, আলু, বেগুন, এই সমস্ত। তো সেখানে এক ছাত্রী আমাকে ফোন করছে, এক না একাধিক, অনেক আমাকে ফোন করে, আমেরিকা, ইউরোপ, আমাদের অ্যালামনি তো সারা পৃথিবীতে ছড়ানো, আপনাদের এখানেও তো সবাই যারা পড়ান অনেকেই চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র। তো এক ছাত্রী আমাকে ফোন করছে, স্যার আপনি নাকি খুলনায়? আমি বললাম যে হ্যাঁ। তো
তুমি কোথায় থাকো মামনি? বলে যে আমি তো স্যার মোরলগঞ্জে থাকি। কি করো? আমি প্রাইমারি স্কুলে পড়াই। ভালো ভালো। আমি তো স্যার খুলনায় যাই। কেন যাও? বলে যে আমার চাচাতো বোন সে এই বিএল কলেজে সাইকোলজির লেকচারার, তার ওখানে যাই। আচ্ছা ঠিক আছে, তার ওখানে গেলে তুমি খোঁজ নিও আমার, আমি অমুক জায়গায় থাকি। যেদিন কথা হয়েছে তার পরদিন আমি রাজমিস্ত্রির সাথে কাজ করছি, তাদেরকে পে করবো আসরণ নামাজের পর। ওই মেয়ে ফোন করছে, স্যার আপনি যে বলেছিলেন ওখানে, এখান থেকে কোন দিকে? আমি বললাম কি, আরে তুমি কি চলে আসছো নাকি? বলে যে হ্যাঁ। কোথায়? বলে যে অমুক জায়গায়। দাঁড়িয়ে থাকো ওখানে, তুমি চিনবা না। আমি তাড়াতাড়ি যেয়ে তাকে নিয়ে আসছি। আমার স্ত্রী ছিল, আমি বললাম যে আমার ছাত্রী আমাকে দেখতে আসছে। তারপরে আমরা বাসায় তাকে যত্ন করে নিয়ে গেছি, নিয়ে যেয়ে তাকে আদর আপ্যায়ন করেছি। এবং তাকে আমার স্ত্রী বলেছে তুমি কোথায় যাবা? বলে যে আমি বিএল কলেজে যাব। মামনি তুমি যেও না, তুমি সকালে যেও, এখন আর রাতে যেও না। সে আমাদের সাথে থেকেছে। আমি গল্প করলে কি খারাপ লাগছে? আচ্ছা, তাহলে তুমি আমাদের সাথে থাকো। সে থেকেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম আউট অফ কিউরিয়াসিটি যে আচ্ছা তুমি এই যে আমাকে দেখতে চলে আসলে, এর রহস্যটা কি? আমাকে নিশ্চয়ই ভালো জানো, যে স্যারটা খুব ভালো, সেই জন্যই তো এসছো। তার রহস্যটা কি? তা সে বললো যে স্যার রহস্যটা তো একদিনে হয় না, এটা একজন শিক্ষকের প্রতি যে মমত্ব, যে শ্রদ্ধা, সেটা ওভারনাইট হয় না। সে এখন অনেক ম্যাচিওর, বয়স্ক। তার হাজব্যান্ডও স্কুল টিচার। তো বলছে কি আমরা 5-6 বছর আপনাকে দেখেছি, সেইভাবে আমাদের দৃষ্টি। আমি বলছি কিছু এক্সাম্পল দাও, আমি কি ভালো কাজ করেছি। তা সে 5-6টা এক্সাম্পল বললো, অত্যন্ত ক্ষুদ্র, আমার একটাও মনে নেই। অথচ একটা এই মুহূর্তে একটা মনে আছে। সে কি বলেছিল? বলেছিল স্যার একদিন আপনি ক্লাস নিচ্ছেন, আমাদেরকে পলিটিক্স অফ করাপশন নামে একটা কোর্স আমি ডিজাইন করেছিলাম, ওটা আমি পড়াচ্ছিলাম। তো বললো যে একটা ছাত্র 10 মিনিট দেরি করে ক্লাসে এসছে এবং হন্তদন্ত হয়ে এসছে, ঢুকে যে এসে বসেছে। তো আপনি লক্ষ্য করেছেন, আপনি তাকে কিছুই বলেননি। আপনি ডায়াস থেকে নেমে আসতে যে ফ্যানটা তার মাথার উপরে ছিল তার সুইচ অন করে দিয়েছেন। আপনি চলে গিয়েছেন, ক্লাস শেষ করে পরে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। দেখো স্যার তো আমাদেরকে বলতে পারত, স্যার নিজে যে তার ফ্যান অন করে দিয়েছেন যাতে তার ঘাম শুকিয়ে যায়। এই যে ক্ষুদ্র জিনিস সে মনে রেখেছে। আমি তো ওরকম কত কিছু করেছি, মনে রাখিনি। ছাত্রকে যদি আমি যত্ন করে পড়াই, ছাত্রের বাপের সাধ্য নেই যে শিক্ষককে ভুলে যাবে, শিক্ষককে সে শ্রদ্ধা করবে। আর আমি যদি ফাঁকিবাজ টিচার হই, তাহলে ছাত্র আমার সামনে রাস্তায় দেখা হলে আর একদিক দিয়ে মুখ ঘুরিয়ে না দেখার ভান করে চলে যাবে। কাজেই ছাত্র শিক্ষক যে সম্পর্ক, একটা মিষ্টি মধুর সম্পর্ক। তারা তো আমাদের একাডেমিক চাইল্ড। কয়েকদিন আগে আমি নিচ থেকে নেমেছি, আমার এই যে কোটা না কি আন্দোলন হচ্ছিল, আমার গাড়ি ঘেরাও করেছে অনেক ছাত্রছাত্রী। তা আমি তো হেসে দিয়ে আমি নেমে তারপরে ড্রাইভারকে বলছি গাড়িটা সোজা করে রেখো, আমি হেঁটে যাচ্ছি। বাবা এদিকে আসো, এই তোমরা কি এগুলো, এই বাকি কাজগুলো এত দেরি করছো কেন বাবা? বলে স্যার বাকি কাজ কি? আমি বললাম বাকি কাজ ওই যে তোমরা প্রত্যেক বছর ভর্তি পরীক্ষার আগে যেগুলো করো, দ্রুত করো, আমার অনেক কাজ। বলে স্যার কোনগুলো? ওই যে ট্রেনের ড্রাইভারকে অপহরণ করার, তারপরে এখানে এসে আবার বান্ডিল নিয়ে কিভাবে মিলমিশ করে দাও, ওগুলো তাড়াতাড়ি করো, যা করবো তাড়াতাড়ি করো, আমাদের অনেক কাজ। বলে না স্যার আমরা তো সেই পার্টি না। তাহলে কোন পার্টি? ঝামেলা করছো কেন? এই বাম করে কিছু ছাত্রছাত্রী আছে আমাদের গায়ে বা নাজানাজা পড়ে। আমি বলি আমিন আমিন। তো তারা তো আমাদেরই ছাত্র, আমরা তাদেরকে ওইভাবে দেখি, একাডেমিক চাইল্ড হিসেবে দেখি। পরিবারে বাপ মা থাকে, অনেকগুলো সন্তান থাকবে, অবাধ্য, কথা শুনবে না, তাই বলে তো তাকে আমরা দূরে ঠেলে দিতে পারি না। আমি সেইভাবে দেখি। আমাকে বলা হয়েছে প্রোটোকল নিয়ে চলাফেরা করতে, আমি করি না। কালকে রাত্রেও আমি হাঁটছি, মাথার মধ্যে হুডি দেওয়া ছিল, আমাকে চিনতে পারিনি, মাস্ক দিয়ে রাখছি। তারপরেও এক ছাত্র সালাম দিছে। তো আমি তো ক্যাম্পাসে ঘুরি, স্টেশনে বসে ছাত্রদের সাথে কথা বলি, আড্ডা মারি, তাদের সাথে জিজ্ঞেস করি তোমাদের সমস্যা কি, ক্লাস হয় ইত্যাদি। এইভাবে আর কি আমি আমার দায়িত্ব পালন করছি। তো আমার মতো একজন তুচ্ছ নগণ্য শিক্ষককে যে আপনারা এরকম একটা মহতী সমাবেশে প্রধান অতিথি করেছেন, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এত ছাত্রছাত্রীর কাছে এত ছাত্রীদের মুখ দেখতে পারবো, বা এত ছাত্রদের শিক্ষকদের সাথে পরিচিত হতে পারবো, এরকম বিরল সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, সত্যি কৃতজ্ঞতা জানাই। এই সুযোগে আমি এই ফোরাম থেকে
বর্তমান সরকারের একটা হালকা সমালোচনা করতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনোত্তর পরিবেশে আমরা কয়েকদিন আগে বলেনি ভুলে যাব, উপর থেকে নির্দেশও ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে আমরা একটা আলোচনা অনুষ্ঠান ফলোড বাই কালচারাল অনুষ্ঠান করেছি। সেখানে সারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির মধ্য থেকে 2 জন ছাত্র শহীদ হয়েছেন। সেই 2 জনই আমার ইউনিভার্সিটির ছাত্র, একই ডিপার্টমেন্টের ছাত্র, হিস্ট্রি। একজনের নাম ফরহাদ হোসেন আর একজনের নাম হৃদয় চন্দ্র তরুয়া। তো তাদের বাবা মাকে নিয়ে আসা হয়েছে, আদর যত্ন করেছি, খাতির যত্ন করেছি, ঘুরিয়ে দেখিয়েছি সব ইত্যাদি ইত্যাদি। তো তাদের যে অবদান, তাদের রক্তের উপরেই তো আমরা বসে আছি। তো দেখা যাচ্ছে যে সরকার যে অভূতপূর্ব একটা রাষ্ট্র সমাজ সংস্কারের সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগ সর্বক্ষেত্রে সংস্কারের দরকার। তো আমরা তো পরামর্শ দিয়েছিলাম, আমাদের কাছেও পরামর্শ চাওয়া হয়েছিল, পরোক্ষভাবে বা লিখনের মাধ্যমে আমরা সংস্কার দিয়েছিলাম। তো সরকার প্রথমে 6টা সংস্কার কমিশন করেছে, তারপরে আরও 4টা সংস্কার কমিশন করেছে, আরও 2টা করেছে, আরও 2টা করেছে। আমি পরামর্শ দিয়েছিলাম প্রায়োরিটিস যেটা 1 নম্বরে ছিল শিক্ষা সংস্কার, সেটা এখনো করেনি। বক্তৃতা দেওয়ার সময় সরকার বা আমরা বলছি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর চিকিৎসা করার সময় মেরুদণ্ডের ব্যথা অবহেলা করে যদি হাত পায়ের আঙ্গুলের চিকিৎসা আগে শুরু করি তাহলে তার ফল কি হবে আমি জানি না। তবে আমি একটা দুদক সংস্কার কমিশন যিনি করছেন ডক্টর ইফতেখারুজ্জামান, উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি সেখানে যেয়ে বলে আসছি আপনাদের এগুলো আধা সফল হবে। কারণ যত গ্রাজুয়েট, যত অফিসার, যত MBA, যত কাস্টম অফিসার, যত BCS ক্যাডার আপনারা নিচ্ছেন সব আমাদের ভেতর দিয়ে যাচ্ছে, শিক্ষাঙ্গনের ভেতর দিয়ে যাচ্ছে। এখানে যদি আপনারা সংস্কার না করেন, এখানে যদি তারা টর্চার সেল শিখে যায়, সিট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখে যায়, কোনো কাজ হবে না। এখানে যদি লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়, কোনো কাজ হবে না। আমাদের ইউনিভার্সিটিতে কিভাবে নিয়োগ হয়েছে আপনারা জানেন, অডিও ভিডিও অনেকে হয়তো শুনেছেন। লেনদেনের মাধ্যমে TIB, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 17 সালে না 18 সালে একটা ডায়াগনস্টিক স্টাডি করেছে অনলি সরকারি বিশ্ববিদ্যালয়ে লেকচারার রিক্রুটমেন্টের উপরে। তারা 13টা ইউনিভার্সিটি থেকে ডেটা নিয়েছিল, তার ভিতরে চিটাগাং ইউনিভার্সিটিও ছিল, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ছিল, কুমিল্লা ছিল, ঢাকা ছিল, 13টা ইউনিভার্সিটি থেকে তারা দেখিয়েছে টাকা দিয়ে কিভাবে লেকচারার হয়েছে। তাদের ওয়েবসাইটে এখনও সেই রিপোর্ট আছে, রেজাউল করিম আর কে যেন 3 জন, আপনারা পড়ে দেখতে পারেন, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন, তাদেরকে মিথ্যা প্রমাণ করতে পারলে আমি খুশি হব, কিন্তু পারবেন না। টাকা পয়সা লেনদেন করে যদি শিক্ষক হয়, সে জাতি কি গ্রাজুয়েট প্রডিউস করবে? আমরা শিক্ষাঙ্গনকে আমাদের উচিত যোগ্য গ্রাজুয়েট প্রডিউস করার কারখানা বানানো, নেতা তৈরির ফ্যাক্টরি বানানোর দরকার নাই। অনেকে বলে আমরা মতিয়া চৌধুরী পাবো কই, আমরা রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ পাবো কই। আমি তার জবাব সবসময় দিয়ে থাকি। আমি বলি ব্রিটিশ পার্লামেন্টে বা আমেরিকান কংগ্রেসে আমাদের মমতাজের চাইতে নেতারা যোগ্য না অযোগ্য? আমাদের এমপিদের চাইতে তারা যোগ্য না অযোগ্য? বারাক ওবামা আমাদের এমপিদের চাইতে যোগ্য না অযোগ্য? আমেরিকার যারা কংগ্রেস সদস্য, ব্রিটিশ পার্লামেন্টের যারা সদস্য নির্বাচিত, তারা আমাদের এমপিদের চাইতে কি কম যোগ্য? তা তো না। তো তারা যদি লাশ ফেলার রাজনীতি ক্যাম্পাসে না করে এরকম যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আমরা কেন এই আত্মঘাতী ছাত্র রাজনীতির নামে এই জিনিস ক্যাম্পাসে অ্যালাউ করব? হোয়াই? কাজেই এই নিয়ে আমাদের পুনর্ভাবনার দরকার আছে, ডিসিশন মেকারসদের চিন্তা ভাবনা করার দরকার আছে যে শিক্ষাকে আমরা কিভাবে সাজাবো। আমাদের শুরু করতে হবে নার্সারি থেকে শুরু করতে হবে, চাপিয়ে দেওয়া থেকে বেরিয়ে আসতে হবে। আমেরিকায় যেসব গবেষণা হচ্ছে, আমি তো সুযোগ থাকলে, সময় থাকলে বলতাম, 12:17 বাজে, আরো 2-4 মিনিট বলতে পারবো? সুযোগ থাকলে আমেরিকায় যে সমস্ত গবেষণা হচ্ছে, তাদের শিক্ষা তো একই রকম মানসিকতা সম্পন্ন প্রো ডেমোক্রেটিক তারা গড়ে উঠছে। পেরিফেরিতে যেরকম ফ্যাসিলিটিস পাচ্ছে, আরবান এলাকায় একই রকম ফ্যাসিলিটিস পাচ্ছে। আমাদের এখানে ঢাকায় যাওয়ার জন্য সবাই ব্যাকুল, বড় বড় স্কুল কলেজে পড়ার জন্য সবাই ব্যাকুল, ছোট ছোট স্কুলে পড়তে চায় না, টিচাররা পড়ায় না ঠিক মতো, এই সব চলছে।
ফলে ইসলামিক ইউনিভার্সিটির একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা আমি না বলে পারছি না। সেটা হচ্ছে তাদের যে স্লোগান, যে তারা মোরালিটির উপরে যে জোর দিয়েছে, এইটা খুব ভালো লাগছে। আর এই যে ফলে এই মোরালিটি না থাকলে আপনার কোনো কাজ হবে না। কারণ যতই আপনি যন্ত্র আবিষ্কার করেন, বিজ্ঞানের উন্নতি করেন, পেছনে তো মানুষ থাকে। সে মানুষগুলো যদি নৈতিকভাবে সমৃদ্ধ না হয় তাহলে হয় না। আর একটা জিনিস ভালো লাগছে, সেটা কি বলবো, এই যে এত মেয়ে বসে আছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা একটু বেশি। এটা দেখে আমার খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমি তো আলেম ওলামা না, আমার ব্যাখ্যা হবে সাধারণ ব্যাখ্যা। আরও বলে লাগছি যে দুই দল ছাত্র গান গেয়ে গেল, একজন এবং আগে চারজন, সেটাও ভালো লেগেছে। তো আমি তো আলেম ওলামা না, তা আমি এইভাবে বলি যে নারীদের শিক্ষার উপরে বেশি করে গুরুত্ব আরোপ করা দরকার। বেশি করে যদি না পারি, সমান সমান গুরুত্ব। কিন্তু আমি গ্রামে গঞ্জে লক্ষ্য করেছি, মেয়েরা একটু বড় হলেই বাপ মা বিয়ে দেওয়ার প্রতি তা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বলে যে না, ছেলেকে বেশি অগ্রাধিকার দিয়ে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা আমাদের গ্রামে গঞ্জে আমরা লক্ষ্য করি। এটা ঠিক না। যদি কোরআন ঠিকভাবে বোঝে, এটা মনে হয় ঠিক না। কারণ কোরআনের যে আয়াতগুলো, আমি তো আলেম ওলামা না, আমার ভুল হলে মাফ করে দিয়েন। সেটা হচ্ছে আয়াতগুলো এরকমভাবে শুরু হয়েছে, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ। আয়াতের শুরুটা এরকমভাবে। তোমরা যদি লেখাপড়া করতে চীন দেশে যেতে হয় যাও। কোনো জায়গায় বলা নেই হে পুরুষ বিশ্বাসীগণ, হে পুরুষ মুমিনগণ, এভাবে কিন্তু বলা নেই। তাহলে হে মুমিনগণ বলতে আমরা কি বুঝবো? হে পুরুষ এবং নারী মুমিনগণ। হে বিশ্বাসীগণ বলতে আমরা কি বুঝবো? হে পুরুষ এবং নারী বিশ্বাসীগণ। এইভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে শিক্ষার যে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা পুরুষ এবং নারীর উভয়ের প্রতি দেওয়া হয়েছে। আপনি কেন তাকে অল্প বয়সে বিয়ে দেবেন? এই তোমরা অল্প বয়সে বিয়ে করো না। তোমরা এখানে ভর্তি হয়েছো, একেবারে অনার্স মাস্টার্স কমপ্লিট করে জ্ঞানী গুণী হয়ে তারপরে চিন্তা করবা। আমার ছোট মেয়ে, ওদেরকে দেখে আমার ছোট মেয়ের কথা মনে পড়ছে। আমি তো আবেগপ্রবণ লোক। তো আমার ছোট মেয়েকে আমি বললাম, মা তুমি এখন ভালো ছেলে টেলে থাকলে বলো, তোমার যদি পছন্দ থাকে আমার কোনো আপত্তি নেই, আর আমরাও দেখি। তো সে বলছে, আব্বু তুমি কি বললে? তুমি একজন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তুমি একজন প্রফেসর, তুমি আমার লেখাপড়ায় বাধা দেবে? আমি বলছি না, বাধা দেবো না। বিয়ের সাথে করেও তো লেখাপড়া করা যায়, তোমার তো এখন বয়স হয়ে যাচ্ছে। তো সে ক্যারিয়ার কনসিয়াস। আর আজকেরকার ছেলেপেলে বেশি চাপও তো দিতে পারি না। তো এইভাবে তো সেই জন্য ওইভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে হাদিসের উপরে যে ব্যাপার স্যাপারগুলো। আমি আমেরিকায় গিয়েছিলাম, যে গবেষণা চলছে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। একটা উদাহরণ দিই, যে হাদিস 4-5 জন গবেষক আমেরিকান মুসলিম স্কলার, তারা হাদিসের উপরে গবেষণা করছে। আল আজহার তাদেরকে ডাকছে, তারা বলছে আরো পরে সেমিনার দিতে। এখন তারা পাবলিশ করে ফেলেছে, এখন হয়তো পারবে সেমিনার দিতে। তারা করছে কি, যে আপনি একটা হাদিস, ইমাম সাহেব হয়তো উপজেলা লেভেলের মসজিদের, ছোট একটা মসজিদের ইমাম, উনি বললেন এই হাদিসটা আপনারা মেনে চলবেন। বলে এই হাদিসটা কি হুজুর? বলে যে এটা একটু জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। কেন দুর্বল? সেই উত্তরটা তারা পারফেক্টলি দিতে পারে না, অনেক সময় মনোভূত হয় না, যে এই কারণে দুর্বল, চমৎকার করে বোঝাতে পারে না। ওই গবেষকরা, তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন এই হাদিসটা কতটুকু অথেন্টিক, তারা আপনার সামনে নিয়ে আসবে অঙ্ক, ম্যাথমেটিক্স। তারা 24 লক্ষ হাদিস অনলাইনে অল ওভার দ্য মুসলিম ওয়ার্ল্ড থেকে কালেকশন করে, অ্যালগোরিদম করে, শ্রেণীবিন্যাস করে, তারা সেখানে অঙ্ক করে দেখিয়ে দেবে এইটা রাসূলের মুখ থেকে নিশ্চিত এত পয়েন্ট স্কোর করতে পারবে, তার স্ত্রীর কাছে মুখ থেকে শোনা এত পয়েন্ট, সাহাবীদের মুখ থেকে এত পয়েন্ট, তাবেইন এত পয়েন্ট, তার রুট কোথায় ছিল, ওমান থেকে আসছে, এদিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে গেছে, সেখানে পয়েন্ট আছে, তার সোশ্যাল কি কারণ ছিল, হাদিসটার শানে নুজুল কি ছিল, সেখানে পয়েন্ট, সব কিছু আপনার সামনে এসে অঙ্ক করে চমৎকার করে বলবে যে এই যে রেজাল্ট। আপনি তখন বুঝতে পারবেন ওটা দুর্বল না সবল। তারা বলবে না যে এটা দুর্বল বা এটা সবল, তারা বলবে যে এই যে এই হাদিসটার অঙ্ক। আপনি দেখবেন, দেখে তখন বুঝবেন, আপনি নিজেই বুঝে যাবেন। আর কি বলবো,
আমি শুধু আবেদন করব কাদের কাছে, যাদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, এই মামনিদের কাছে বা বাবাজিদের কাছে, যে আপনাদেরকেই হাল ধরতে হবে এই রাষ্ট্রের। তো আপনারা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলুন। আপনারা একাডেমিক ইনস্টিটিউশনের ছাত্র, একাডেমিক শূন্যতা আপনাদের পূরণ করতে হবে। আমরা বাইরে যেয়ে যেন গর্ব করতে পারি। একসময় আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে যখন বাইরে যেতাম, আমার খালি মনে হতো আমাকে কেন জিজ্ঞেস করছে না আমি কি করি। আমাকে জিজ্ঞেস করে আমি বলতাম আমি চিটাগাং ইউনিভার্সিটির লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো কে আছে? আমি বলতাম আমি জামাল নজরুল ইসলাম আছে আমার ওখানে। তারা বলতো ইয়েস আই নো হিম। তো প্রফেসর ইউনুস আছে। বা আমি বলতাম প্রফেসর করিম আছে হিস্ট্রি। তারা বলতো ইয়েস আই নো হিম, তার বেঙ্গল হিস্ট্রির লেখা বই আমি পড়েছি। হ্যাঁ, বা এরকম নাম করা শিক্ষক। তো এখন আমি গেলে মুখ লুকিয়ে থাকি। এখন আমাকে জিজ্ঞেস করলে কার নাম বলবো? আমার নাম বললে আমার চেহারা যতই ভালো হোক কাজ হবে না, আমার কাজ থাকতে হবে। তা আমার কাজ কই? আপনি আমাকে 10 জন শিক্ষকের নাম বলেন বা 20 জন শিক্ষকের নাম বলেন যাদের ইন্টারন্যাশনাল ফিল্ডে তার ডিসিপ্লিনে একাডেমিক গ্রহণযোগ্যতা বা একাডেমিক পরিচিতি সুপ্রতিষ্ঠিত, খুবই কমে যাচ্ছে, দিন দিন আরো কমে যাচ্ছে। জামাল নজরুল ইসলাম নাই, ইতিহাসবিদ আব্দুল করিম নাই, আনিসুজ্জামান নাই, আরো কত নাই। তা এই স্থান তো যারা ইয়াং ফ্যাকাল্টি তাদের পূরণ করতে হবে, যারা রিসার্চ স্টুডেন্ট তাদের পূরণ করতে হবে। আর বারবার খালি দোহাই দেওয়া হয় কি রিসার্চ ফান্ডে টাকা নেই, একেবারে মিথ্যা কথা। আমাদের হিট প্রজেক্টে 100 কোটি টাকা আসছে, টাকা গ্রহণ করার যোগ্যতা নাই, প্রপোজাল ঠিক মতো লিখতে জানে না। দুঃখ লাগে। টাকার সমস্যা না, এখানে সমস্যা হচ্ছে যোগ্যতা, ইচ্ছা এবং সাধনা। সেই জিনিস স্কুলের টিফিন ব্যাগে, ছেলের স্কুলের টিফিন ব্যাগে সেজান জুসের প্যাক দিয়ে দিচ্ছে এতটুক, এরকম ঢুকায়। দাম লেখা 25 টাকা বা 30 টাকা, লেখা 12% পাল্প, বাকিটা ওয়াটার অ্যাডেড। তা ওই যদি আমি একটা ক্যালেন্ডার আনারস দিয়ে বানাই, 70 প্যাকেট বানাতে পারবো, তার দাম 8 টাকা বিক্রি করলে শিল্পপতির অনেক লাভ হবে। সেদিকে তাদের মনোযোগ নেই যে বাচ্চারও সেবা করা হলো, আমার প্রফিটও হলো। প্রফেসর ইউনুসের মাথায় এই বুদ্ধি ঢুকেছিল। উনি তো ঠিকই বগুড়ায় বানিয়েছেন শক্তি দই, সেই পেরিফেরিতে। তা আপনারা কেন বানান না? আমাদের সমুদ্রে কি মাছের অভাব আছে? আমাদের আনারসের সময় কি আনারসের দাম বেশি? তা তো না। ওই গার্মেন্টস ঢুকে গেছে। তো আপনাদেরকে বলবো নিউ আইডিয়াস এক্সপ্লোর করুন, নতুন নতুন উদ্ভাবন করুন, এবং সেগুলোতে আপনারা কোনো সময় মনে করবেন না আপনারা আইআইইউসির একজন ছাত্র শিক্ষার্থী। আপনারা কোনো সময় মনে করবেন না আপনি চট্টগ্রামের একজন ছাত্রী। আপনারা কোনো সময় মনে করবেন না আপনারা বাংলাদেশের একজন শিক্ষার্থী। আপনারা মনে করবেন আপনি বিশ্বের একজন ছাত্র, বিশ্বের একজন ছাত্রী। কারণ আপনার হাতে ইন্টারনেট আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনার হাতে আছে। আমার ছাত্রছাত্রীরা ছোট্ট বয়স, তারা অসংখ্য টাকা ইনকাম করে, 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে। এরকম ছাত্র আমি মুখস্থ নাম বলতে পারবো, আউটসোর্সিং করে। তো এখন তো সারা পৃথিবী আপনার সামনে খোলা। আপনি অন্ধের মতো শুধু ওই চিটাগাং মিরেশ্বরাই অমুক তমুক এগুলো মনে করবেন। সারা বিশ্ব আপনার জন্য খোলা রয়েছে। নিজেকে গড়ে তুলুন প্লিজ, নিজেকে গড়ে তুলুন। শুধু শিক্ষক নির্ভর হবেন না, নিজের চেষ্টা থাকুন। শিক্ষকরা তো আছেনই পাশে, গার্ডিয়ান। আপনারা আমাদের একাডেমিক চাইল্ড, আপনাদের ফিজিক্যাল চাইল্ড তো দূরে বসে আছে বাড়িতে। এখানে আমরা আপনাদের দেখাশোনা করব। আপনাদের জ্ঞানী গুণী শিক্ষক আছে, আইআইইউসির রেকর্ড খুবই ভালো টিচিং স্টাফ আছে। আপনারা হতাশ হবেন না। আপনারা যেখানে ভর্তি হয়েছেন চমৎকার পরিবেশ, এরকম পরিবেশে লেখাপড়া। ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো ড্রেনের উপরে, অনেকটা আছে নিচে ট্যানারি উপরে স্কুল ইউনিভার্সিটি। আপনারা কত চমৎকার পরিবেশ পেয়েছেন। যে সুযোগ আপনারা পেয়েছেন, প্লিজ সেই সুযোগ আপনারা অবহেলায় হারাবেন না। আপনারা নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। অপার সম্ভাবনাময় বাংলাদেশকে আপনারা এই একটা সুখী সমৃদ্ধশালী উন্নয়নমূলক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়তে আপনাদের অবদান আপনারা রাখবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এবং আপনাদের সবার এই 4-5 বছরের এই আইআইইউসি ক্যাম্পাসের স্টে আনন্দ মুখর হোক, একাডেমিক হোক, এবং নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অবদানমূলক হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে
আমার সংক্ষিপ্ত বক্তব্য এলোমেলো যা বললাম আপনারা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।